সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আলোচনার বিষয় লন্ডন সমঝোতা বনাম এনসিপি জামায়াত। লন্ডন সমঝোতা বনাম এনসিপি জামায়াত। আমরা জানি 13 জুন লন্ডনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যৌথ ঘোষণা এসেছে। এরপরে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেই সব বিষয় এবং এরপরের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ইমরান সানেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার রাসনা ইমাম, সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে যে কথা বলছিলাম, আসলে বনাম তো না, আলোচনার জন্য বনাম বলা হয়েছে। লন্ডন সমঝোতা বনাম এনসিপি জামায়াত, এর মধ্যে যতগুলো রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া দিয়েছে, জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, সেখানে এই বৈঠকটিকে তাদের মতো করে তারা বিশ্লেষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছেও বলেছেন। আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার এবং বিচারের গুরুত্ব ততটা পায়নি যতটা গুরুত্ব পেয়েছে নির্বাচনের বিষয়ে। ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি বিএনপির যুগ্ম মহাসচিব। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ব্যারিস্টার ইমাম, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন, যে মানে এই বৈঠকটা রাজনৈতিক এই বৈঠকটা কারো কারো মনে একটা অস্বস্তির হয়তো সৃষ্টি করেছে, এই তো বলতে চাচ্ছিলাম। তারা তাদের ভাষায় আর কি। দেখুন, এখানে অস্বস্তির কিছু নেই। বিষয়টা হচ্ছে হঠাৎ করেই নির্বাচন সংস্কার প্রশ্নে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়ে গিয়েছিল। এইটা সৃষ্টি হলো কখন? আপনার যখন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আপনার প্রধান উপদেষ্টা উনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের একটা টাইম ফ্রেম ঘোষণা করলেন। এই টাইম ফ্রেম ঘোষণার পর থেকেই সবার মধ্যে একটা হতাশা, অচল অবস্থা এবং সংকটের দিকে আমরা কিন্তু যাচ্ছিলাম। এর মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফর, এবং যেহেতু লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আওয়ামী দুঃশাসনের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, বাংলাদেশের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে ডক্টর ইউনূসেরও লন্ডন সফর। সেখানে ডক্টর ইউনূস সাহেবের দপ্তর থেকেই তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়, সেখানে একটা কার্টিসি বৈঠক হওয়ার বিষয় নিয়ে। এবং স্বাভাবিকভাবে দুই নেতার বৈঠকের সেখানে শুধু কার্টিসি বা সৌজন্যতা না, এখানে দেশের রাজনীতি, নির্বাচন, যে অচল অবস্থা, অনিশ্চয়তা, এগুলো নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক ছিল এবং সেখানে হয়েছেও তাই। সেই জন্য লন্ডনে সেদিন 13 তারিখ সারা বিশ্বের গণতান্ত্রিক মহলের চোখ ছিল কিন্তু লন্ডন। সেখানে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ওখানে তার ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু বিএনপিও ছাড় দিয়েছে, সরকারও ছাড় দিয়ে সেটা ফেব্রুয়ারি, যেটা রোজার আগে ডিসেম্বর থেকে এপ্রিলে যাওয়া, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়া, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসা। রাইট। তা এখন সেখানে তো ঐকমত্যের ভিত্তিতে সেটা হয়েছে, এবং বাংলাদেশের এই দুটি রাজনৈতিক দল ছাড়া প্রায় অন্যান্য সকল রাজনৈতিক দল এই বৈঠককে স্বাগত জানিয়েছে এবং এই সিদ্ধান্তকেও তারা স্বাগত জানিয়েছে। এখন আসেন এই দুইটি রাজনৈতিক দলের কেন তারা স্বাগত জানাতে পারছে না, বা তাদের মধ্যে অস্থিরতা বা তাদের মধ্যে একটা এই অনিশ্চয়তা কেন? এর আগে যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এক সুরে কথা বলছিল, এই দুই রাজনৈতিক দল কিন্তু এখান থেকে একটু ভিন্ন সুরে কথা বলছিল। সরকারও তখন, সরকারের সিদ্ধান্ত পদক্ষেপগুলো কিন্তু ছিল এদের কাছাকাছি, যে কারণে আপনার সকলেই কিন্তু বলতো যে সরকার তো ওইদিকে হেলে পড়ছে, তাই না? তো আমরা কিন্তু সে কথা বলি নাই। এখন কি বিএনপির দিকে হেলে পড়েছে? নো, এখন সেটা বিএনপির দিকে হেলে পড়ার বিষয় না। বিএনপির দাবিটা তো ছিল, প্রস্তাবটার দাবি না, বিএনপির প্রস্তাবটা তো ছিল যৌক্তিক। বাংলাদেশের নির্বাচনের আইডিয়াল টাইম হচ্ছে শুষ্ক মৌসুম,
এবং যখন কোনো পরীক্ষা থাকবে না, শুষ্ক মৌসুম, ঝড় বৃষ্টি থাকবে না, ধান কাটার মৌসুম থাকবে না, সবাই যখন একটু মানে উৎসব মুখর পরিবেশে যদি নির্বাচন আমাকে করতে হয়, তাহলে ডিসেম্বর থেকে মার্চের আগ পর্যন্ত। যেহেতু আপনার এবার ফেব্রুয়ারির শেষের দিকে আপনার রোজা শেষ, দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে রোজা, সে কারণে রোজার আগেই আইডিয়াল টাইম। এপ্রিল কখনো আইডিয়াল টাইম ছিল না, নাহলে এপ্রিলে নির্বাচন হলে আমাদের কি অসুবিধা ছিল? যেহেতু এপ্রিল আপনার ঝড় বৃষ্টির সময়, প্রচণ্ড গরম, ঈদের ঠিক পরপর, তাহলে নির্বাচনী প্রচারণা আমাকে রোজার মধ্যে থেকে শুরু করতে হবে। নির্বাচনী প্রচারণার বাইরেও যে কার্যক্রম আছে রাজনৈতিক দলগুলো, সরকারকে এই রোজার মধ্যেই করতে হবে। প্রার্থী বাছাই, প্রার্থী ঘোষণা করা, নানান। রোজার দিনে তো এমনি একটা ঢিলে ঢালা ভাব থাকে। সেহেরির পরে মানুষ, ফজরের নামাজের পরে মানুষ একটু দেরিতে ঘুম থেকে উঠে, 11টা 10টা 11টার আগে কেউ বের হয় না। তারপরে উঠতে উঠতে আপনার জোহরের নামাজ, জোহরের নামাজের পরে ইফতারের আয়োজন, ইফতারের পরে আপনার তারাবির পরে আবার ঘুমের পরে আবার সেহেরি। তো মানুষ নির্বাচনী কার্যক্রম প্রচারণা কখন চালাবে? এটা কখনো আইডিয়াল টাইম ছিল না। সেই কারণেই আমরা এটা মানে সেটা সকলে মিলে এটা ঠিক করেছি এবং সকলে এটা কিন্তু স্বাগত জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচন আয়োজন করবে যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আজ কথা বলেছেন। তিনিও বলেছেন যে এই বক্তব্য তিনি টিভিতে দেখেছেন, তিনি অফিসিয়ালি এটা নেবেন কিনা ভাবতে পারছেন না, ফরমাল না অফিসিয়াল নেবেন কিনা। সরকারের সাথে আলোচনা হলেই তখন তাদের মনোভাব বুঝতে পারবেন। সে বিষয়ে একটু রাসনা ইমামের কাছ থেকে জেনে আসি। জি জি, ইসি বলেছে সরকারের সাথে কথা হলেই তাদের মনের ভাব বোঝা যাবে কবে কিভাবে। আর নির্বাচনের দিন তারিখ তো এত আগে ঘোষণা করা হয় না, সাধারণত স্বাভাবিক তফসিল যখন ঘোষণা করা হয় এটা 2 মাস আগে করা হয়, সেই কথা তিনি বলেছেন। 3 মাস আগে। এখন এই নির্বাচন, যেহেতু আপনি আইনজীবী, আপনার কাছে সাথে একটা জুড়ে দিই ছোট্ট প্রশ্ন। এই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়েই কিন্তু যত জটিলতা থাকা এবং না থাকার কারণে, এখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে। এখন যে নির্বাচন হবে, এখন বর্তমান সরকারকে তো আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। যখন নির্বাচন হবে তখন কি এই সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হবে নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে? জি, তত্ত্বাবধায়ক সরকার, আমাদের একটু ব্যাকগ্রাউন্ড এবং প্রেক্ষাপটটা বুঝে নেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্দলীয়, এটা তো আমাদের সংবিধানে প্রথম থেকে ছিল না। এটাকে ঢোকানো হয়েছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং এটা এই ব্যাপারে একটা ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল সবার মাঝে, সব বড় রাজনৈতিক দলগুলোর মাঝে এটা যখন ঢোকানো হয়। কিন্তু তারপরে আমরা দেখি যে যদিও আওয়ামী লীগেরও সমর্থন ছিলেন এ ব্যাপারে, কিন্তু তারা ক্ষমতায় আসার পরেই 9 অনওয়ার্ডসই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথমত এটাকে বাতিল করলেন। এবং শুধু তাই না, দ্বিতীয়ত প্রথমেই তারা যেটা করলেন, একটা মামলা দায়ের করা হলো 13th অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে। এবং আনফর্চুনেটলি বিচার বিভাগও তো দলীয়করণ করা হয়েছিল সিগনিফিকেন্টলি। সেই কারণে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল ঘোষণা করা হলো হাইকোর্ট, এবং সেটাকে বহাল রাখলো আপিল বিভাগ। এবং তার পরপরই পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা না করেই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আবারও বাতিল করা হলো। সো তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আমরা রিভাইভ করতে চাই, সেই পথে আমাদের দুটো বাধা ছিল। একটা ছিল 15th অ্যামেন্ডমেন্ট, যে বাধাটা আমরা কাটিয়ে উঠেছি, সেটাকে বাতিল করা হয়েছে টু দ্যাট এক্সটেন্ট। আরেকটা সেকেন্ড বাধাটা কিন্তু এখনো রয়ে গেছে। 13th অ্যামেন্ডমেন্টের আপিল বিভাগের যে রায়টা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু সংবিধানে ঢুকেছে, ওইটা কিন্তু ওই মামলাটা এখনো বিচারাধীন আছে আপিল বিভাগের সামনে। রিভিউ পিটিশন এখনো নিষ্পত্তি করা হয়নি। তো টেকনিক্যালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনো রিভাইভ করা হয়নি। যেই মুহূর্তে রিভাইভাল হবে, ধরেন এই রিভিউ পিটিশনটা যদি অ্যালাউ করা হয়, সেই মুহূর্তে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এই ব্যাপারে দ্বিমত পোষণ করার বা ইন্টারপ্রিটেশনের কোনো স্কোপ নেই। আর রিভাইভ যদি না করা হয়, সেক্ষেত্রে তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, এখন যে সরকার আছেন, ওনাদের অধীনেই করতে হবে। রিভাইভ করলে ইট হ্যাজ টু বি নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। আর ওই সিস্টেমটা যদি রিভাইভাল করা না হয়, করা হবে যদি আপিল বিভাগ শুনানির একটা ডেট দেয় এবং তারপর যদি শুনানিটা শেষ করতে পারে সময় মতো। সেক্ষেত্রে কি রাষ্ট্রপক্ষকে সময় চাইতে হবে? সময় দুপক্ষই, রাষ্ট্রপক্ষই প্রাইমারিলি চায়, বাট দুপক্ষই যারা মামলাটা দায়ের করেছিল তারাও গিয়ে সময়, মানে একটু দ্রুত যাতে শুনানিটা হয় সেই ব্যাপারে মেনশন করে মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে এই প্রেয়ারটা রাখতে পারে।
কিন্তু রিভাইভাল না হলে কিন্তু বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। আচ্ছা, সংস্কার, বিচার এবং নির্বাচন, যে দুটো রাজনৈতিক দলের নাম আমরা এখানে বলেছি তারা বলেছেন যে সংস্কার এবং বিচার ততটা প্রাধান্য পায়নি যতটা প্রাধান্য পেয়েছে এই বৈঠকে নির্বাচন বিষয়ে। এখন কতদূর সংস্কার করে নির্বাচন হবে বা সংস্কার না করেই কি নির্বাচন হবে? জি, প্রথমত তো আমার মনে হয় যখনই সংস্কার বা ন্যায় বিচারের সাথে নির্বাচনের কে মানে পিটেড এগেনস্ট ওয়ান অ্যানাদার, তখনই কিন্তু আমরা নির্বাচনের একটা গণতন্ত্রে যে তাৎপর্যটা সেটাকে আন্ডারমাইন করছি। এটা নিয়ে আমার মতে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই। যে আমরা যদি বিশ্বাস করি গণতন্ত্রে, তাহলে আমাদের নির্বাচনের সিগনিফিকেন্সটা একটা গণতন্ত্রে, সেটাকে কোনো মতেই আন্ডারমাইন করা যাবে না। এখন আমি যদি গণতন্ত্রে বিশ্বাস না করি, আমি কমিউনিজম বা অন্য কোনো মেথডে বিশ্বাস করি, সেক্ষেত্রে অন্য জিনিস। কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচন প্রাধান্য পাওয়াটাই স্বাভাবিক। এবার চলে যাই সংস্কার। সংস্কারের ব্যাপারে কিন্তু একটা প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়েছে। সেই প্রক্রিয়াটা হচ্ছে যে ওই এতগুলো সংস্কার কমিশন তাদের রিপোর্ট দাখিল করেছে এবং এই প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে ঐক্যমত স্থাপন করার জন্য যে কমিশনটাকে গঠন করা হয়েছে। সো এখন সংস্কারের এজেন্ডাটা হচ্ছে যেসব ব্যাপারে ঐক্যমত স্থাপন করা যাবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, এবং যে ব্যাপারে ঐক্যমত স্থাপন করা যাবে না সেই সংস্কারগুলো আমাদের নির্বাচিত সংসদের কাছেই রেখে দিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরেন নির্বাচনের একটা সময়সীমা, মোটামুটি সুনির্দিষ্ট একটা সময়সীমা যেহেতু এখন আমরা পেয়ে গেছি যে এপ্রিলের ফার্স্ট 2 সপ্তাহের মধ্যেই হতে হবে, নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো আছে এগুলোকে এখন প্রাধান্য দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। এখানে একটা বিষয় বলবো, আজকেই নাগরিক কোয়ালিশন যেটা আছে ওনাদের একটা রাউন্ড টেবিল হয়েছিল একটা ইস্যুতে এই নির্বাচন সংক্রান্ত, সেটা হচ্ছে নারী আসন নিয়ে যে বিতর্কটা এখন হচ্ছে সংসদে নারী আসন নিয়ে। তো নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো তার মধ্যে একটা হচ্ছে যে সংসদে নারী আসন কতগুলো থাকা উচিত, 50 নাকি 100? হ্যাঁ, 50 নাকি 100। দুটো সংস্কার কমিশন 100 সিটের কথা বলেছে, সংবিধান সংস্কার কমিশন এবং নারী বিষয়ক যে সংস্কার কমিশন, ওনারা তো 300 সিটের কথা বলেছেন। সো 300, 100 না 50? এখন এই ব্যাপারে বাস্তবতাটা হয়তো আমরা কিছু দূর এই ডিবেটে এঙ্গেজ করতেই পারি, বাট 2026-এ যে নির্বাচনটা হচ্ছে এখানে কত দূর বাস্তবায়ন করা সম্ভব, এই ধরনের এই ইস্যুটাই যদি আমি এক্সাম্পল স্বরূপ ধরি, প্রথমত আপনি যদি নারী আসন ধরতে চান 50, এবং এগুলো তো সংবিধানে সুনির্দিষ্ট করে দেয়া আছে, সংবিধানের আর্টিকেল 65, তাহলে সংশোধন করতে হবে অ্যাবসলিউটলি। প্রথমত তো 50 যদি আপনি বদলাতে চান সংখ্যাটা, সংবিধান সংশোধন করতে হবে। তারপরে সংবিধানে ডিরেক্ট ইলেকশনের কথা নেই, ওখানে নমিনেশনের কথা আছে, তা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী। সো এই দুটো ব্যাপারতেই হাত দিতে গেলে আমার সংবিধান সংস্কার করতে হবে। তাহলেই তো নির্বাচিত সরকার লাগবে। অ্যাবসলিউটলি। সংবিধান যদি আমি সংশোধন করতে চাই আমার নির্বাচিত পার্লামেন্ট দরকার হবে, আর নির্বাচিত পার্লামেন্ট ছাড়া আপনার যদি এখন মনে হয় যে পুনর্লেখন করা উচিত সেক্ষেত্রে গণপরিষদ লাগবে। কিন্তু আমি যতদূর শুনতে পেলাম যে অনারেবল চিফ অ্যাডভাইজার উনি একটা বক্তব্য দিয়েছেন যে গণপরিষদের দিকে ওনারা যাচ্ছেন না, পুনর্লেখনের দিকে ওনারা যাচ্ছেন না। সেক্ষেত্রে তো অনেকগুলো বিষয় আমাদের ধরার কিন্তু সুযোগ নেই। ইভেন ইলেকশনের ব্যাপারে একটা বিষয় কিন্তু আমরা ধরতে পারি, সেটা হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আছে এদের উপরে কিন্তু নানা ধরনের লিগ্যাল অব্লিগেশন আমরা ইম্পোজ করতে পারি আরপিও সংশোধনের মাধ্যমে, যে ওনারা যাতে ধরেন সার্টেন পার্সেন্টেজ নারীদের নমিনেট করে জেনারেল সিটসগুলোর জন্য। সো সংবিধান ধরা ছাড়া অন্য ধরনের আইন বা অধ্যাদেশের মাধ্যমে আমরা কিছু সংশোধন আনতে পারি এবং দ্রুত আনা উচিত। ইলেকটোরাল প্রিন্স অনেকগুলো কথা বললেন রাসনা ইমাম, আরপিও সংশোধন, গণপরিষদ ভোট বা সংবিধান পুনর্লিখন, এগুলো বোধহয় আর হচ্ছে না যে দাবিগুলো মাঝখানে উঠেছিল। এখন এই সংস্কার কমিশনের রিপোর্ট, ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা 17 তারিখ আরও একটা আলোচনা আছে নারী বিষয়ে, এবং যে কথাটি তিনি বললেন এইসব বিষয়ে আরো নানান বিষয়। সংস্কার কতদূর হলো বা সংস্কার কি পাবো? আমরা সবসময় যে কথাটা বলে আসছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা একদিনেই সব সংস্কার করা সম্ভব নয়।
আপনি এই আজকে আমরা যে সংস্কারের কথা বলছি বা সিদ্ধান্ত নিচ্ছি, এটা গত 20 বছর আগে যেরকম বলার মতো পরিস্থিতিও ছিল না, আর বলার মতো বিএনপি এই সংস্কারের কথা বলবে এটা কেউ চিন্তাও করতে পারেনি, কিন্তু 20 বছর পরে এসে বিএনপি এটা করছে। আবার আজকে যে সংস্কারটা করছি, আগামী 5 বছর পরে যে কিন্তু ওইটারই আবার আরেকটা সংস্কার প্রয়োজন হতে পারে। সেই কারণে এটা চলমান প্রক্রিয়া। আর সব সংস্কার যদি একই সাথে করে ফেলতে চান আপনি, তো বদহজম হয়ে যাবে। আপনি তো এখানে মানে কোনো কিছুকে ঠিক রাখতে পারবেন না। সেই কারণে যে এটা একটা চলমান প্রক্রিয়া। এখানে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে যে কয়টা বিষয় ঐকমত্য হয়েছে, সেই কয়টা নিয়ে আপনাকে একটু সংস্কার শুরু করতে হবে, বাকিগুলো রাখতে হবে। আর আপনি যদি বলেন যে আস্থা বিশ্বাস পরে এই সংস্কার হবে কি না, এটা ডে বাই ডে এটা কিন্তু আপনার চিন্তার খোরাকের মধ্যে রাখতে হবে। আপনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে এই 5ই আগস্টের যে এই যে পরিবর্তন, এটাকে যদি শুধুমাত্র ক্ষমতার হাত বদলের কথা আমরা চিন্তা করি তাহলে কিন্তু ঠিক হবে না। এটাকে আমরা রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে নিতে চাই এবং নিজেদের মন মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। তো সেইটাই যদি আমরা ধরি এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করি, তাহলে এইটা এখন যেখানে যে কয়টা ঐক্যমত হয়েছে সেইখান থেকে সেগুলো বাস্তবায়ন করে বাকিগুলো আমরা আলোচনার টেবিলে রেখে আমরা পরবর্তীতে আমরা বাস্তবায়ন করতে পারবো। আর যে কথাগুলো এখানে এসছে এগুলো অনেকগুলো অবাস্তব, কিছু কিছু আছে জনগণের সাথে সম্পর্কহীন, কতগুলো আছে টু আর্লি। তো এগুলো তো আপনাকে পর্যায়ক্রমে যেতে হবে। এখন সেই কারণেই বিএনপির বা আমরা যে একসাথে আন্দোলন করছিলাম হাসিনার বিরুদ্ধে, তখন যে আমরা 31 দফা দিয়েছি, সেখানে কিন্তু আমরা সংবিধান সংস্কার কমিশনের কথাও কিন্তু সেখানে বলা আছে। আমরা ক্ষমতায় গেলে আমাদের যে জাতীয় সরকার গঠিত হবে, সেই জাতীয় সরকার একটি সাংবিধানিক কমিশন গঠন করবে, সংবিধান সংশোধন কমিশন গঠন করবে। সেটা তো করলে আপনার সেই কমিশন বছরব্যাপী তো কাজ করবে, 5 বছরব্যাপী কাজ করবে। সেই কমিশন যখন যখন যেটা ভালো মনে করবে সরকারের কাছে সেটা সুপারিশ করবে, সংসদের কাছে সুপারিশ করবে, সেটা নিয়ে সরকার কাজ করতে পারে। তো এটাকে চলমান প্রক্রিয়া। আর এইটার জন্য যদি আমরা বসে থাকি তাহলে নির্বাচন আপনার কশ্চিনকালেও হবে না। ঠিক তেমনি আপনার এই বিচার, ফ্যাসিস্টদের বিচার, সেটাও একটা চলমান প্রক্রিয়া। এই বিচারের কোনো কিন্তু রোডম্যাপ হতে পারে না। বিচারটা শুরু করতে হবে এবং বিচারটা শেষ অবধি আমাদের মধ্যে সেই কমিটমেন্টটা রাখতে হবে। এখন কেউ যদি বলে যে না বিএনপি যদি ক্ষমতায় আসে বিচার হবে কিনা সন্দেহ, আরে বিএনপি 15 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে জীবন বাজি রেখে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে একটা গ্রামের কর্মী পর্যন্ত নির্যাতিত নিপীড়িত হয়েছে, দমন নিপীড়নের শিকার হয়েছে, হত্যা গুম খুনের শিকার হয়েছে। আমরা কি এই বিচার চাই না? বিচার অবশ্যই হতে হবে, তবে বিচার নিয়ে তাড়াহুড়া করা যাবে না, বিচারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। বিচারের গতিতেই চলতে হবে, আইনকে আইনের গতিতেই চলতে দিতে হবে। এটাই হচ্ছে নতুন বন্দোবস্তের একটা নমুনা। ধন্যবাদ। নতুন বন্দোবস্ত বলতে আসলে কি বুঝি রাষ্ট্রনায়ক? আমার তো মনে হয় এই ব্যাপারে আপনার এনসিপি সদস্যদের জিজ্ঞেস করতে হবে যে নতুন বন্দোবস্ত বলতে কি বোঝায়, কারণ আমি এখনো ঠিক বুঝতে পারছি না নতুন বন্দোবস্ত বলতে কি বোঝায়। সো ওই প্রশ্নের জবাবটা এতটুকুই রাখি। আপনার কিছু জিনিস পয়েন্ট অ্যাড করব। প্রিন্স ভাই যে বক্তব্যগুলো দিলেন সেখানে আমি পুরোপুরি একমত এই ব্যাপারে যে সংস্কার একটা ইনক্রিমেন্টালি করতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড সবসময় এটা অ্যাডভাইজেবল যেটা অল্প করে দেখা যে এই জিনিসটা কাজ করছে কিনা, তারপরে আরেকটু করা, তারপরে আস্তে 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 করা, অ্যাজ অপোজ টু ধাপ করে ঢালাওভাবে আমি ওভারনাইট সংস্কার করে ফেললেই হবে না, সেই সংস্কারগুলো টেকসই হতে হবে। সো আমাদের টেকসই সংস্কারের কথা ভেবেই সংস্কারকে অ্যাপ্রোচ করতে হবে। আর এমন তো না যে 4টা সংস্কার করলেই বাংলাদেশের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, তারপরে আমরা নির্বাচন দিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করব অনন্তকালের জন্য। এটা হয় না, এটা অবাস্তব কথা, অযৌক্তিক কথা পুরোপুরি। আর সেকেন্ড যে পয়েন্টের ন্যায় বিচার, এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি অনেক প্ল্যাটফর্মে, যে ন্যায় বিচার তো 4টিখানি ব্যাপার না, 2 দিনের ব্যাপার না। প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিচার প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ততদিন তো নির্বাচন না দিয়ে একটা গণতন্ত্রে আমরা অপেক্ষা করতে পারি না। আর আরেকটা পয়েন্ট আছে যে তড়িঘড়ি করে
এই ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে মামলাগুলো এখন শুরু হয়েছে, তড়িঘড়ি করে কিন্তু এই মামলাগুলো নিষ্পত্তি করা উচিত হবে না। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যখন তড়িঘড়ি করে মামলাগুলো নিষ্পত্তি হয়েছিল, প্রত্যেকটা রায়, প্রত্যেকটা কনভিকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবং আমরা চাই না যে এবার কনভিকশনগুলো প্রশ্নবিদ্ধ হোক, কারণ ওনাদের অপরাধের তো কোনো শেষ নেই, এমন ধরনের অপরাধ নেই যেগুলো ওনারা করেননি। সেই ক্ষেত্রে সময় নিয়ে বিচার প্রক্রিয়াটা পরিচালনা করা উচিত। তড়িঘড়ি করে করাটা উড বি আ ব্যাড আইডিয়া। এবং যতদূর সময় লাগবে একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অতদিন তো আমরা একটা গণতন্ত্রে অপেক্ষা করতে পারবো না নির্বাচনের জন্য। কারণ আরেকটা, এটার সাথে তো অনেক কিছু কানেক্টেড, দেশের অর্থনীতি কানেক্টেড। ফরেন ইনভেস্টমেন্ট এখন অল টাইম লো। এইদিকে আমরা তাকাচ্ছি না কেন? কারণ ফরেন ইনভেস্টার্স পলিটিক্যাল সরকার ছাড়া ইনভেস্ট করবে না। এটা বলে আমি যদি কয়েকটা সামিট করে ভাবি যে ফরেন ইনভেস্টার্স এখন ঢালাওভাবে ইনভেস্টমেন্ট শুরু করে দেবে, তা হবে না। তার জন্য আমাদের একটা পলিটিক্যাল সরকার দরকার। মানে আমরা তো কর্পোরেট কমার্শিয়াল ল প্র্যাকটিস করে এসেছি, আমাদের যতগুলো কমার্শিয়াল ক্লায়েন্টস আছে সবার বক্তব্য কিন্তু যে সরকার ওনাদের সাথে এঙ্গেজ করছেন না। এটা একটা প্রবলেম, যে ওনাদের যে কনসার্নসগুলো বিজনেস কমিউনিটির, যেটার উপর দেশের অর্থনীতি ডিপেন্ড করে, একেবারে অ্যাড্রেসড হচ্ছে না। আরেকটা হচ্ছে ফরেন ইনভেস্টার্স ইনভেস্টমেন্ট করবে না। সো এগুলোর দিকেও তো তাকাতে হবে। খালি সংস্কার অ্যান্ড ন্যায় বিচারের দোহাই দিয়ে আমি নির্বাচন পিছাতে পারি না। তো আমি সাধুবাদ জানাবো, স্বাগত জানাচ্ছি। মনে হয় যে এই দোহাই দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা আছে? এই দোহাই দিয়ে তো এতদিন জোরে সোরে চেষ্টা ছিল নির্বাচন পেছানোর, জোরে সোরে চেষ্টা চলছিল। প্রত্যেকটা টক শোতে আপনাদের আমি দেখছি এই একই টপিক, সংস্কার না নির্বাচন, ন্যায় বিচার না নির্বাচন। কথাটা শুনে মনে হয় নির্বাচন হলে আর সংস্কারও হবে না, ন্যায় বিচারও হবে না। আওয়ামী লীগের আমলের মতো গণতন্ত্র না উন্নয়ন, গণতন্ত্র উন্নয়ন না গণতন্ত্র, ওই টাইপের। এটা তো মানে ওভার সিম্পলিফিকেশন অফ আ ভেরি কমপ্লিকেটেড প্রবলেম। যে নির্বাচনের মতো হবে, সংস্কারও চলতে থাকবে এবং তার সাথে ন্যায় বিচার তো চলতেই থাকবে। হ্যাঁ, কনসেনসাস যেসব ভিত্তিতে আমরা রিচ করতে পারি ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে, সেগুলো আমরা করে ফেললাম। এখন সেগুলোর মধ্যে যদি আমরা তো জানি না ন্যাশনাল কনসেনসাস কমিশনে কতগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, এখনো পর্যন্ত তো সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি। না, সুনির্দিষ্ট এখনো তো চলমান ওনাদের কাজটা, আমি যতটুকু শুনতে পেলাম। সো ওনাদের কাজটা শেষ হলে কিছু টেবল তো পত্রপত্রিকায় দেখেছি যে এই ব্যাপারে এই পার্টিগুলোর এই অবস্থান আছে। সো কিছু ধারণা আছে, কিন্তু ফাইনাল কোনো প্রতিবেদন এখনো কমিশন থেকে আসেননি। ওনাদের কাজটা তো চলমান। এসে গেলে যেরকম যেসব সংশোধন খুব সহজেই করা যাবে, যেসব সংস্কার, সেগুলো আমরা করে ফেললাম। যেরকম বিচার বিভাগ সংক্রান্ত তো অনেকগুলো অলরেডি হয়ে গেছে। একটা অধ্যাদেশ জারি করা হয়েছে বিচারক নিয়োগ করার জন্য, একটা কাউন্সিল গঠন করার কথা এই অধ্যাদেশে বলা আছে। বিচারক নিয়োগের প্রসেসটা যাতে সরকারের হাত থেকে নিয়ে একটা স্বাধীন বডির উপর দেয়া হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্কার। এটা হয়ে গেছে। তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যার মাধ্যমে বিচারকদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন এবং তারা তদন্ত করে সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে কাকে এনাদেরকে অপসারণ করা উচিত কিনা। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও কিন্তু রিভাইভাল হয়ে গেছে। তারপরে একটা পৃথক সচিবালয়ের কথা বলা হচ্ছিল, যে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে পৃথক করার জন্য, এটারও কথাবার্তা চলছে। সো কিছু সংস্কার তো অলরেডি হচ্ছে। আমার আইনাঙ্গন বলে আমি এগুলো উদাহরণগুলো দিতে পারলাম, বাট এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো চলতে থাকবে। আপনাকে ধন্যবাদ ইমরান সালেহ প্রিন্স। একটা ভিন্ন বিষয়ে যাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন এবং সেই ক্ষেত্রে হাইকোর্টের রায়। ইশরাক হোসেন আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে কথা বলেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা হাইকোর্টের রায় মানছেন না, তাকে শপথ পড়াচ্ছেন না। এটা তো বাস্তব কথা। এই স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তার একগুঁয়েমি এবং তার অপরিপক্কতা এবং অনভিজ্ঞতার কারণে বা তার যে দলীয় দৃষ্টিকোণ থেকে তার যে কর্মকাণ্ড, সেই কারণে তিনি পুরো সরকারকে আপনার প্রশ্নবিদ্ধ করেছেন। এবং যেখানে কোর্টের রায় আছে, নির্বাচন কমিশনের যেখানে গ্যাজেট আছে, সেইটাকে তারা আপনার বাস্তবায়ন করতে দিচ্ছে না। এটা পুরো সরকারকে আপনার প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এই কারণেই তো আমরা স্থানীয় সরকার উপদেষ্টার আমরা পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম এবং এখনও সেই দাবিতে আমরা অটল আছি।
তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সরকারের যদি আমরা দেখছি শুভবুদ্ধি উদয় হচ্ছে, এইটার ব্যাপারেও যে সরকারের শুভবুদ্ধি উদয় হবে বলে আমরা বিশ্বাস করি। স্থানীয় সরকার উপদেষ্টার যদি পদত্যাগ, আমরা হাইপোথেটিক বলছি, যদি তিনি না থাকেন তাহলে কি শপথ হবে বা শপথ পড়াবেন বলে মনে হয়? সরকারকে এখানে উপলব্ধি করতে হবে যে কার জন্য পুরো সরকার মানে প্রশ্নবিদ্ধ হলো, কার জন্য পুরো সরকার আইনকে উপেক্ষা করলো, কার জন্য পুরো সরকার আপনার মানে এরকম জনগণের কাছে একটা ইয়ের পাত্র হিসাবে বিবেচিত হলো। এটা তো বুঝতে হবে, তার জন্যই তো হয়েছে, সবাই বলছে। রাষ্ট্র আপনার কাছে একটু আইনগত ব্যাখ্যা চাই। যদি হাইকোর্টের রায় আছে, ইলেকশন কমিশনের গেজেট আছে, তারপরও শপথ পড়ানো হচ্ছে না, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, তাহলে এই ক্ষেত্রে এই প্রার্থীর বা যিনি বিজয়ী এখন, তার করণীয় কি? আইনগতভাবে কি সহায়তা তিনি পেতে পারেন বা চাইতে পারেন? জি, প্রথমেই একটা ডিসক্লেমার আমি দিয়ে দেব। হাইকোর্টের রায় হয়েছে সেটা আমি জানি, তারপরে ব্যাপারটা আপিল বিভাগের সামনে ছিল এবং আমার জানা মতে আপিল বিভাগেও তার পক্ষেই গেছে, ইশরাক ওনার পক্ষেই গেছে। আপিল বিভাগ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন তো কাউকে শপথ পড়াতে পারে জি না, ওটা তো পারে না, গ্যাজেট করতে পারে। এই রায়গুলো বা আদেশগুলোর কপিটা এবং ভাষাটা না দেখে আমি কোনো আইনি ব্যাখ্যা দিতে রাজি নয় অ্যাট দিস পয়েন্ট। কিন্তু যদি থেকে থাকে এরকম কোনো নির্দেশনা, হাইকোর্টের রায় তো না, এটা মনে হয় একটা অর্ডার খারিজ করে দিয়েছে, যে রিটটা দায়ের করা হয়েছিল চ্যালেঞ্জ করে গেজেট নোটিফিকেশনটা, সেটাকে খারিজ করে দেওয়া হয়েছে। সো এই অর্ডারটার কপিটা আমার দেখা হয়নি এবং তার বিরুদ্ধে তারা আপিল বিভাগে গেছেন আমার জানা মতে। সো আপিল বিভাগেও তো ইশরাকের ফেভারই আমরা শেষ করব। জি, সো এটা দেখা হয়নি, না দেখে আইনি ব্যাখ্যাটা দিতে। ধন্যবাদ ব্যারিস্টার রাস্তা ইমাম, ইমরান সাহেব প্রিন্স, আপনাকেও ধন্যবাদ। আমরা শেষ করব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।